সত্যি যদি আমরা মনে করে থাকি যে 2024-এর এই যে গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার, এই সরকার এসেছে ফ্যাসিবাদী বন্দোবস্তকে কবর দেওয়ার জন্য, এবং কোনো সরকার যেন মাফিয়া না হয়ে ওঠে, সরকারের যেন জবাবদিহিতা থাকে, সেটি যদি আমাদের মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে সংবিধান সংস্কার কমিশনের দেওয়া যেই রিপোর্টগুলো প্রাথমিক সুপারিশ এসেছে তার 50% যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমি বলছি না 100 ভাগ গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই, এবং 100 ভাগ গ্রহণ করার হবে এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তবুও আমরা যদি 50 ভাগও যদি রাষ্ট্র পরিচালনার কাঠামোয় যোগ করতে পারি, হয়তো বা সত্যিকার অর্থেই এটি একটি মুজিববাদের সংবিধানের কবর দেওয়ার সংবিধান হিসেবে আসতে পারে আমাদের সামনে। যদিও রাজনৈতিক দলগুলো, বিশেষত প্রধান রাজনৈতিক দল বিএনপি, ইসলামী দল জামায়াতে ইসলামী, বাম রাজনৈতিক দলগুলো কি মতামত দিচ্ছে আমি জানি না। আমি কেবল আপাতত কমিশনের যেসব মূল পয়েন্ট আছে সুপারিশের, সেই মূল পয়েন্টগুলো দেখে কিছু বিষয়ে আমার জটিলতা তৈরি হয়েছে, ধারণা তৈরি হয়েছে, একটু ভাবনা তৈরি হয়েছে যে আদৌ এইভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব কিনা। আবার কিছু বিষয় মনে হয়েছে যে এগুলো যদি বাস্তবায়ন করা যায়, সামগ্রিক অর্থে আমরা এগিয়ে যেতে পারবো এবং পরিপূর্ণভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো। ভাবনার জায়গাটা হলো যে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি, পশ্চিমা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার নীতি দিয়ে বাংলাদেশের মতো একটা অনুন্নয়নশীল কিংবা উন্নয়নশীল দেশ, যেখানে 18 কোটি জনসংখ্যার বসবাস, যার অধিকাংশই কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে এবং নাগরিক অধিকার সম্পর্কে অসচেতন, কেবলমাত্র হুমসিক্যাল দাবি দেওয়া এবং হুমসিক্যাল কোনো একটা বিষয় নিয়ে একত্র মব তৈরি করার যেই টেন্ডেন্সি, সচেতনতা, প্রবণতা আমাদের আছে, সেটি আরও প্রলম্বিত হবে কিনা, কিংবা এই ধরনের একটা জনগোষ্ঠীকে পূর্ণমাত্রায় পশ্চিমা গণতান্ত্রিক রীতি দিয়ে শাসন করা যাবে কিনা, এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, সেটি যদি আমার অন্যতম রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য হয়ে থাকে, এই যে সংস্কারের প্রস্তাবনা, সেটি দিয়ে দেশ পরিচালনা কতখানি স্মুথ হবে, সেটি একটা ভাবনার বিষয়। সেই ভাবনাটা আবার থাকতো না যদি আমরা উত্তর কোরিয়া কিংবা রাশিয়ার ব্যবস্থাপনার মতো সরকার পরিচালনার পদ্ধতি আমাদের মনে মনে মনোজগতে থাকতো। উত্তর কোরিয়া বলতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাশিয়া বলতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেটা শেখ হাসিনা হাঁটছিলেন যেই পথে কিংবা হেঁটেছেন যেই পথে, এবং সেটা করতে যেয়ে তিনি বাংলাদেশকে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলেন, ফ্যাসিবাদী একটা রাষ্ট্রীয় কাঠামো তৈরি করেছিলেন, যেই রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা করতে যেয়ে তাকে নানান রকম মাফিয়াতন্ত্রের মতো বাহিনী তৈরি করতে হয়েছে, প্রতিষ্ঠান তৈরি করতে হয়েছে। যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার মাফিয়া হিসেবে, সহযোগী হিসেবে ব্যবহৃত হয়েছে, বিচার বিভাগ তার মাফিয়া সহযোগী হিসেবে ব্যবহৃত হয়েছে, রাষ্ট্রপতি তার মাফিয়া সহযোগী হিসেবে ব্যবহৃত হয়েছে, গণমাধ্যম তার মাফিয়া সহযোগী টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সরকার প্রধান যেভাবে চাইবেন অপরাপর প্রতিষ্ঠানগুলো ঠিক সেভাবেই কথা বলবে, সেই সুরেই কথা বলবে, সেইভাবেই বিহেভ করবে। এটি যদি হয়ে থাকে স্বৈরতান্ত্রিক একটি রাষ্ট্র পরিচালনার মনোবৃত্তি, সেটি শেখ হাসিনা খুব চূড়ান্তভাবে দেখিয়েছিলেন, করছিলেন, নিজের মতো করেই সব কিছু করছিলেন। সে কারণে অনেকেই মনে করে থাকেন যে রাষ্ট্রের অর্থনৈতিক একটা গতি হয়তো শেখ হাসিনা এনেছিলেন, কিন্তু মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছিলেন, খুন, গুম, হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন সাংবিধানিক ধারাবাহিকতার মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মতো 18 কোটি জনসংখ্যার দেশ, যেই দেশে মতানৈক্য নেই, মূল জনগোষ্ঠীর বেশিরভাগই নাগরিক অধিকার সম্পর্কে অসচেতন, নাগরিক কর্তব্য সম্পর্কে অসচেতন, শিক্ষার অভাব, এরকম একটা জনগোষ্ঠীকে পরিচালনা করার জন্য নতুন যে সুপারিশকৃত সাংবিধানিক সংস্কার, সেটি কতখানি কার্যকর হবে, এটি নিয়ে আমার সংশয় আছে। এই সংশয় থাকার পরেও আমি মনে করি যে এই প্রচলিত সুপারিশকৃত সুপারিশগুলোর যদি অর্ধেকও বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা
মুজিববাদী সংবিধানের একটা কবর দেওয়া, যেটা প্রচলিত ভাষায় বলছেন অনেকেই, এটাকে খুব পপুলিস্ট একটি শব্দ, সেটি হতে পারে। অর্থাৎ কি, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ফিরে আসার পথ রোধ করা যাবে, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পথ রোধ করা যাবে। সেটি হলো আমার প্রাথমিক একটা অবজারভেশন, অর্থাৎ প্রাথমিক আমার ধারণা, যদিও এই সংবিধানের সুপারিশ নিয়ে পরেতে আমার দ্বিমত আছে। এখন আমি শাহেদ আলম শোতে একটু আলোচনা করার চেষ্টা করব পয়েন্ট ধরে ধরে, কিভাবে কোন কোন প্রক্রিয়ায় এই সুপারিশগুলো দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে এর 50% যদি বাস্তবায়ন করা যায়, সব নিতে হবে না, 100% নেওয়ার সমর্থকও আমি নই, তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার কিছুটা চরিত্রগত পরিবর্তন আসবে। প্রস্তাবিত এই সংবিধান সংস্কারের যেই সুপারিশ, সেই সুপারিশের মূল এবং প্রথম কাজ করা হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। সেই ভারসাম্যগুলো কোন কোনভাবে আসবে, অর্থাৎ প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিপতি, প্রধানমন্ত্রী সব কিছুই নিয়ন্ত্রণ করেন, যেই ধারণা কেন্দ্রিক শাসন ব্যবস্থা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল, সেইটা রোধ করার জন্য বর্তমানে সুপারিশকৃত সুপারিশমালার মূল এজেন্ডা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটু কমিয়ে আনা এবং রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা। সেটার প্রথম কাজ হিসেবে কি বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এইটা এক ব্যক্তি দুইবারের বেশি যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, সেই একটা বিধান রাখা, এবং যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন সেই ব্যক্তি যেন কোনোভাবেই সংসদের নেতা অথবা তার যেই দল থেকে তিনি নির্বাচিত হচ্ছেন সেই দলের প্রধান না থাকতে পারেন। এইটি একটি বড় বিষয় প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য। এখন কতটা সম্ভব, বাস্তবে কতটা সম্ভব সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রস্তাবনায় যেটা বলা হয়েছে যে দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হলো আমাদের রাষ্ট্র পরিচালনা, আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন, সব কিছুর কেন্দ্রে থাকে ক্ষমতাকে আজীবন ভোগ করার একটা লালসা। আজীবন ক্ষমতা ভোগ করার লালসার কারণে আজীবন কিভাবে ক্ষমতায় থাকা যায়, কিংবা ঘুরে ফিরে প্রত্যেকটা নির্বাচনে একবার দুইবারের পরে তিনি আবার ক্ষমতায় আসবেন, এই ধরনের একটি টেন্ডেন্সি থাকার কারণে রাষ্ট্র পরিচালনার যেসব অর্গান, যেসব রাষ্ট্র পরিচালিত হয় যেসব সংস্থা দ্বারা, মন্ত্রণালয়, বিচার বিভাগ, পুলিশ, সেনাবাহিনী, নির্বাচন কমিশন, এই জায়গাগুলোতে একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার যে প্রবণতা থাকে, সেটা আর পেছনে একটাই কারণ, সেটা হলো আজীবন ক্ষমতায় থাকা। তো আজীবন ক্ষমতায় থাকার বিধানটাকে যদি আমরা রোধ করতে পারি, যেটা বিএনপিও একই প্রস্তাব দিয়েছে যে পরপর দুইবার কেউ যেন প্রধানমন্ত্রী না থাকে, সেই জায়গায় তারা বলেছে যে প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি, একজন ব্যক্তি দুবারের বেশি, পরপরের জায়গায় তারা বলেছে দুবারের বেশি। অর্থাৎ এমন হতে পারে যে হয়তো কোনো রাজনৈতিক দল ভাবছে কিংবা নেতা ভাবছেন যে পরপর 2 মেয়াদে তিনি নির্বাচিত হলেন, তৃতীয় মেয়াদে আর তিনি নির্বাচিত হবেন না, অন্য কেউ নির্বাচিত হবেন, তারপরে আবার নির্বাচন করে হয়তো আবার তার যদি বয়স থাকে তিনি নির্বাচিত হবেন। সেই জায়গায় কমিশনের সুপারিশে বলা হয়েছে যে দুবারের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। অর্থাৎ প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আসবে, 2 মেয়াদে হয়তো একজন প্রধানমন্ত্রী থাকবেন, সেটা হোক যেই আওয়ামী লীগের থেকে হোক, বিএনপির থেকে হোক, জামাত থেকে হোক, জাতীয় পার্টি থেকে হোক, অথবা নতুন রাজনৈতিক দল তাদের তরফ থেকে হোক, প্রধানমন্ত্রী পদ হবে সর্বোচ্চ 2 টার্মের। এরপরে নতুন মুখ আসবে প্রধানমন্ত্রীত্বে। যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এই প্রস্তাবের অধীনে, তিনি কোনোভাবেই সংসদ নেতা হবেন না এবং ওই রাজনৈতিক দলের প্রধান হবেন না। অর্থাৎ যেই রাজনৈতিক দল যিনি পরিচালনা করেন, ওই রাজনৈতিক দলের চেয়ারপারসন, তিনি চেয়ারপারসন থাকা অবস্থায় প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাকে প্রধানমন্ত্রী হলে চেয়ারপারসনের দায়িত্ব দলকে অন্য কারোর কাছে সঁপে দিতে হবে, এবং একই সাথে সংসদ নেতা হতে পারবেন না। সংসদ নেতা যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে সংসদ নেতা হবেন কে, সেটি
নিশ্চয়ই এই সুপারিশের বিশ্লেষণে আছে। আমি এই মুহূর্তে যেহেতু জানছি না, আমি বলছি না। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কামানোর জন্য আরও একটি বিষয় যেটি বলা হয়েছে, আন্তর্জাতিক চুক্তি যেগুলো দেশের স্বার্থ সংশ্লিষ্ট এবং নিরাপত্তা, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট, এই ধরনের চুক্তি প্রধানমন্ত্রী একা করতে পারবেন না। সেখানে বলা হয়েছে জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি করার আগে আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের অনুমোদন নিতে হবে। এখানে আইনসভার উভয় কক্ষের কথা বলা হয়েছে, যেটা আমি এর আগের আলোচনায় করেছি, আবারও বলছি, আইনসভা হবে 2 কক্ষ বিশিষ্ট। এখানে বলা হয়েছে যে এই 2 কক্ষ বিশিষ্টের মধ্যে একটা তো হবে যে 300 আসনে নির্বাচিত সরাসরি 300 সংসদ সদস্য, 100 এর সাথে যোগ হবে যারা নারী হিসেবে নির্বাচিত হয়ে আসবেন, একেবারে 100 সদস্য নারী হতেই হবে। এই গেল 400, আর বাকি 100 যে 505 সংসদ যেটা আসন বিন্যাসের কথা বলা হয়েছে দ্বিকক্ষের মধ্যে, তার মধ্যে নিম্নকক্ষে এই যে 300 সংসদ এবং 100 নারী, মোট 400 সদস্য। আর এই রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করবে, যত ভোট তারা পাবে পার্সেন্টেজ হিসেবে, সেখান থেকে উচ্চকক্ষের জন্য 100 আলাদা করে সংসদ সদস্য নির্বাচিত হবে। যেমন আগের আলোচনায় বলেছি, বিএনপি যদি 80% ভোট পায়, তারা 80% 100-র মধ্যে 80 জন উচ্চকক্ষের সদস্য তারা মনোনীত করবেন, আর বাকি যারা বিরোধী দলে থাকবেন কিংবা কম ভোট পেয়েছেন 20% তাদের জন্য 20টি আসন থাকবে। তো এই উচ্চকক্ষের মধ্যে এই 100 আর নিম্নকক্ষের মধ্যে 300 সংসদ সদস্য, 100 জন নারী সংরক্ষিত নির্বাচিত সদস্য, এই 2 কক্ষের মিলিত যে অনুমতি, সেই অনুমতি নিতে হবে আন্তর্জাতিকভাবে কোনো চুক্তি করার জন্য, যেই চুক্তির সাথে দেশের রাষ্ট্রীয় অখণ্ডতা, সার্বভৌমত্ব জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন আদানির পাওয়ারের চুক্তি, এই চুক্তি প্রধানমন্ত্রী এমনভাবে করেছেন, তার জ্বালানি উপদেষ্টাকে দিয়ে, যে জ্বালানি উপদেষ্টা এসে বলেছেন যে কি চুক্তি করা হয়েছে বলা যাবে না। যখন আমরা জানলাম কি চুক্তি করা হয়েছে, তখন দেখলাম এটা দেশের স্বার্থের পরিপন্থী চুক্তি। পারমাণবিক চুক্তি করা হয়েছে রাশিয়ার সাথে, আমরা জানি না চুক্তি কি, পরে যখন জানছি তখন বুঝছি যে এটি অন্তত 4 থেকে 6 ভাগ খরচ, আন্তর্জাতিক খরচের বাইরে যে এই চুক্তি করা হয়েছে। তো এই ধরনের বিষয়গুলো প্রধানমন্ত্রী একা করতে পারবেন না। মূল লক্ষ্য কি? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো। সেটা করতে যেয়ে তাকে কি করতে হবে? ওই যে বললাম, সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের অনুমতি নিতে হবে। আরেকটা জায়গায় বলা হয়েছে যে সাংবিধানিক কাউন্সিল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এনসিসি, ন্যাশনাল কাউন্সিল অন কনস্টিটিউশনাল কাউন্সিল, অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, পাবলিক সার্ভিস কমিশন যেটা দিয়ে বিসিএস পরীক্ষা দেয় মানুষ, সেটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আইন কমিশন, মানবাধিকার কমিশন, এই ধরনের যেসব কমিশনগুলো আছে, সেই কমিশনসগুলোর নিয়োগের জন্য, প্রধান নিয়োগের জন্য, এটা প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন না, দিবেন একটা ন্যাশনাল কাউন্সিল অন কনস্টিটিউশনস, এনসিসি বা সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে। সাংবিধানিক কাউন্সিলে কারা আসবেন সেটি নিয়ে প্রশ্ন। বলা হয়েছে প্রধানমন্ত্রী সাংবিধানিক কাউন্সিলের সদস্য হবেন, রাষ্ট্রপতি হবেন সাংবিধানিক কাউন্সিলের সদস্য, এবং এর বাইরে বিরোধী দলীয় যে নেতা তিনি হবেন সাংবিধানিক কাউন্সিলের সদস্য। সুতরাং প্রধানমন্ত্রী চাইলেই সাংবিধানিক কাউন্সিলকে নিয়ন্ত্রণ করতে পারবেন এমন না, এবং সংখ্যাগরিষ্ঠ ভোট আদায় করে নিতে পারবেন এমন না, যেহেতু বিরোধী দলের নেতা এই সাংবিধানিক কাউন্সিলের একটা অপরিহার্য অংশ থাকবেন, রাষ্ট্রপতিও অপরিহার্য অংশ থাকবেন। তো এই সাংবিধানিক কাউন্সিল একটা বড় উল্লেখযোগ্য ঘটনা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমানোর জন্য। এর বাইরে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই দলের হয়ে গিয়েছেন, সেটা যেন না হয়। ক্ষমতার ভারসাম্যতে রাষ্ট্রপতির একটা ক্ষমতা রাখার জন্য রাষ্ট্রপতি নির্বাচন বলা হয়েছে 4 বছরের পর হবে, এবং এই রাষ্ট্রপতির
মেয়াদ 4 বছর হওয়ার সাথে সাথে আর সর্বোচ্চ 2 বারের বেশিও একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলীর সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচন হবেন। রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য আবার আলাদা নির্বাচক মণ্ডলী থাকবে, এটাকে বলে ইলেকট্রাল ভোট, ইলেকট্রাল কলেজ ভোট। সেই ইলেকট্রাল কলেজ ভোটে কারা থাকবেন? আইনসভার উভয় কক্ষের সদস্য, একটি করে ভোট। আইনসভার উভয় কক্ষের সদস্য, যারা আইনসভার ওই যে নিম্ন কক্ষ বললাম এবং উচ্চ কক্ষ বললাম, তাদের উভয় কক্ষের সদস্য একটি করে ভোট। প্রতিটি জেলা সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট। 64 জেলার জেলা সমন্বয় কাউন্সিল থাকলে 64 ভোট। আমি এই বিষয়টি এখনও পরিষ্কারভাবে হয়তো এই বিষয়ে ধারণা দেওয়া যাচ্ছে না যে রাষ্ট্রপতির কাউন্সিল, যে রাষ্ট্রপতি নির্বাচনে যে কাউন্সিল হবে সেই ইলেকট্রাল কলেজ কিভাবে গঠিত হবে। আপাতত যেই ধারণা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ইলেকট্রাল কলেজ গঠিত হবে আইনসভার উভয় কক্ষের একটি করে ভোট, অর্থাৎ আইনসভাতে যে 400 ভোট থাকবে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে 100, তো 500 ভোট। এর বাইরে প্রতিটি জেলা সমন্বয় কাউন্সিল সমষ্টিকভাবে একটি করে ভোট, অর্থাৎ 64 জেলার 64টা আলাদা ভোট থাকবে। এই 64 জেলার কাউন্সিল নির্বাচিত হবেন কিভাবে? স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যিনি জেলা পরিষদ চেয়ারম্যান হবেন তার কথাই বলা হচ্ছে কিনা, না জেলার যিনি প্রধান হবেন তার কথা বলা হচ্ছে? এগুলো বেশ কিছু বিষয়ে স্পষ্টতা আছে। তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, যেই দল রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন আজীবনের জন্য ক্ষমতায় না থাকে, সেজন্য পরিপূর্ণ শুদ্ধ একটা নির্বাচন ব্যবস্থা প্রণয়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এই কমিশনে। অর্থাৎ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আইনসভা অর্থাৎ সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে এই নির্বাচন করবে এবং মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগে গঠিত হবে এই তত্ত্বাবধায়ক সরকারের যে সরকার, যেটাকে নাম হবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা সর্বোচ্চ 15 জনকে নিয়ে এই সরকার পরিচালনা করবেন, রুটিন দায়িত্ব পালন করবেন, একটা নির্বাচন পরিচালনা করার জন্য তিনি দায়িত্ব নেবেন। এই অন্তর্বর্তী সরকারের প্রস্তাবের যে ধারণা সেটা পঞ্চদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সংসদে এমনিতেই আছে। বিএনপি প্রধান দল হিসেবে এবং অন্যান্য রাজনৈতিক দল এটাতে দ্বিমত করেনি, সুতরাং এটি একটা ভালো প্রস্তাব আছে। সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ একটা বিধান, যেই বিধানে বলা হয়েছে যে আমাদের শেখ হাসিনা সরকার কী করেছিলেন, তার যাবতীয় কর্মকাণ্ড রেটিফাই করতেন সুপ্রিম কোর্ট দিয়ে এবং সুপ্রিম কোর্টে বিচারপতি মনোনয়নও দিতেন তিনি। রাষ্ট্রপতি বিচারক মনোনয়ন দিতেন কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। তো প্রধানমন্ত্রী যাকে তাকে চাইতেন যে বয়সটা ডিঙিয়ে তার সিনিয়রিটির ক্রমটাকে ভেঙে যিনি তার দলের কিংবা তার পক্ষে কথা বলবেন। রাষ্ট্র পরিচালনার মূল নীতি নির্ধারণ করা হয়েছিল মুক্তিযুদ্ধের প্রতি অন্ধ বিশ্বাস আস্থার জায়গাগুলোতে রেখে এনায়েতুর রহিম এবং অন্যান্যদের মতো বিচারকরা যেভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ পেতেন সেই জায়গাটাকে ভেঙে ফেলার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করার জন্য বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে একটা আলাদা কমিশন হবে, যেই কমিশনের চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি, যিনি অটোমেটিক্যালি বয়সের খাতিরে অভিজ্ঞতার খাতিরে নিয়োগকৃত হবেন তিনি এবং অন্যান্য রাষ্ট্রের অপরাপর ব্যক্তি মিলে যে বিচারক নিয়োগ কাউন্সিল হবে, সেই নিয়োগ কাউন্সিলে নাম প্রস্তাব করবে যে কারা হবেন সুপ্রিম কোর্টের বিচারপতি। যুক্তরাষ্ট্রে এই ধরনের বিচারপতি সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে আমরা দেখি ভেটিং প্রসেস বলে একটা বিষয় আছে, অর্থাৎ আইনসভায় কংগ্রেসে যার নাম প্রস্তাব করা হয় তার পক্ষে বিপক্ষে বিতর্ক করেন প্রকাশ্যে, তার অতীত কর্মকাণ্ড, তার কমিটমেন্ট, তার পলিটিক্যাল জবাবদিহিতা, এইসব নিয়ে তার যোগ্যতা কতখানি, এগুলো নিয়ে বিতর্ক করেন সরকারি দল বিরোধী দলের সদস্যরা এবং একটা পর্যায়ে ভোটাভুটিতে তিনি বিচারক নিয়োগ পান। তো বিচারক নিয়োগ হওয়ার আগ পর্যন্ত ভোটাভুটি একটা বিষয়, একবার নিয়োগ হয়ে গেলে
তিনি সব কিছুর ঊর্ধ্বে চলে যান এবং সেটাই যেই বিচারক তিনি হবেন সেই বিচারকই রাষ্ট্রের সংবিধানকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন কীভাবে করা যায় সেটার জন্য মূল জবাবদিহিতার কাজটা তার কাছেই থাকে। কিন্তু তার নিয়োগটা হয় দুই দলের ভেটিং প্রসেসের মধ্য দিয়ে। আমি জানি না এই সুপারিশে তারা সেটা করতে বলেছে কিনা, কিন্তু যেটা বলেছে সেটা হলো বিচারপতি নিয়োগ আর সরাসরি প্রধানমন্ত্রীর পছন্দে হবে না, এটার জন্য আলাদা একটা বিচারক নিয়োগ কাউন্সিল হবে। সেটা যদি হয় একেবারে খারাপ না, কারণ আমরা বারবার বলেছি যে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম সহযোগী টুল হিসেবে ক্যাঙ্গারু কোর্ট ব্যবস্থা আমাদের যে প্রচলিত ছিল সেটা আমাদের ভেঙে ফেলতে হবে। যদিও এই সংবিধানের সুপারিশ নিয়ে পরেতে আমার দ্বিমত আছে। এর 50% যদি বাস্তবায়ন করা যায়, সব নিতে হবে না, 100% নেওয়ার সমর্থকও আমি নই, তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার কিছুটা চরিত্রগত পরিবর্তন আসবে।